শুরু করছি বাংলা বলছে। যখন বাংলা বলছে শুরু করছি, ঠিক সেই সময় জুনিয়র ডাক্তাররা তারা লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি তারা ৩৬ ঘন্টার ডিউটি করতে অভ্যস্ত, তাই তারা লাগাতার এখানে অবস্থান চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল তিনি ইস্তফা দিচ্ছেন। তারা সেখানে অবস্থান চালিয়ে যাবেন এই দাবিতে এই মুহূর্তে চলছে সেখানে বিক্ষোভ অবস্থান। ৯ আগস্টের রাতে দুটি অপরাধ হয়, ধর্ষণ এবং খুন। যে অপরাধের নেপথ্যে এখনো পর্যন্ত মাত্র একজন গ্রেফতার, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সঞ্জয় রায় নির্যাতিতাকে যে পৈশাচিক অত্যাচার করে, সেমিনার হলের ভিতর ধর্ষণ করে, ওই পড়ুয়া চিকিৎসককে খুন করে, সঞ্জয় যে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ ঘটিয়েছে সেই ব্যাপারে সিবিআই এর তদন্তকারীরা একরকম নিশ্চিত। প্রমাণ হিসেবে তাদের হাতে রয়েছে ডিএনএ রিপোর্ট, যা কলকাতা টিভিতে আমরা দেখিয়েছি গতদিন। কিন্তু ধন্ধ খুন নিয়ে, খুন কি একা হাতেই করে সঞ্জয়, নাকি সঙ্গে আরও কেউ? কেননা সিবিআই সূত্রের দাবি, পলিগ্রাফ টেস্টে ধৃত সঞ্জয় দাবি করেছে সেমিনার রুমে নাকি নির্যাতিতা আগে থেকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিলেন। যদিও সিসিটিভির ফুটেজে সেমিনার হলের বাইরে একা সঞ্জয় ছাড়া আর কাউকেই দেখা যায়নি। তাহলে কি সিসিটিভির ফুটেজ মুছে দেওয়া হয়েছে? একমাত্র বোঝা যাবে ফরেনসিক রিপোর্টে। আবার এটাও ঠিক, সিসিটিভির ফুটেজ সময় ধরে ধরে সংরক্ষিত থাকে, মাঝখান থেকে যদি মুছে দেওয়া হয় তদন্তকারীদের কাছে তা সহজেই ধরা পড়ে যাবে। জরুরি বিভাগের 4 তলায় বারবার পৌঁছে ম্যাপ খতিয়ে দেখে নিশ্চিত হতে চাইছে সিবিআই। 4 তলার লিফট থেকে নামার পর সেমিনার হলে পৌঁছতে অনেকগুলো বিভাগ পেরোতে হয়, অনেকের নজরদারি এড়িয়ে তবেই ওই সেমিনার হলে পৌঁছানো সম্ভব। তাহলে কি সঞ্জয় আগে থেকেই জানতেন তার যাতায়াত ছিল ওই জায়গায়? না হলে কিভাবে পৌঁছলেন সঞ্জয়? এই প্রশ্নেরই তল খুঁজতে চাইছেন তদন্তকারীরা। এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিজু দত্ত, বিজেপির পক্ষ থেকে ডক্টর অর্চনা মজুমদার, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি এবং রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার। আমি শুরুতে একবার চলে যাব, আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন। রিয়া, এই যে গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই এর তদন্তকারীরা প্রায় রোজই তারা প্লেস অফ অকারেন্সে যাচ্ছেন। তারা ওই বিল্ডিংয়ের যে সেমিনার হল যে বিল্ডিংয়ে, সেখানে যাচ্ছেন প্রায় প্রতিদিনই। ঠিক কী প্রশ্নের উত্তর তারা খুঁজছেন? একদমই মৌপিয়াদি, আমরা দেখেছি যে 13 তারিখে এই তদন্ত ভার পায় সিবিআই এবং 14 তারিখ থেকে আমরা দেখলাম যে দিল্লি থেকে একটি বড় টিম, সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের টিম, তারা একদম সুদূর দিল্লি থেকে হেডকোয়ার্টার থেকে তারা উড়ে এলেন এবং একদম যেটা দেখা যায় যে এয়ারপোর্ট থেকে তারা সিজিও কমপ্লেক্সে এলেন এবং কিছুক্ষণ সময় কাটিয়ে ডিরেক্ট একদম আরজি করে এলেন এবং আরজি করের প্লেস অফ অকারেন্স সেই দুধে গোয়েন্দারা তারা খতিয়ে দেখলেন। এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো, আমি আসার আগে তোমাকে একবার এই চিত্রটা একটু দেখাতে, যে ম্যাপের কথা আমরা বলছি সেই ম্যাপটা আমি একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যে এই 3rd ফ্লোরের যে ম্যাপটা তুমি দেখতে পাচ্ছ বা আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে, এই যে ম্যাপ, এই ম্যাপটা কিন্তু বারংবার খতিয়ে দেখছে। কারণ আমি জানিয়ে রাখবো যে এই যে 11th ফ্লোর, যে খবর আমরা আগেও করেছিলাম এবং যেখানে আমরা বারবার বলেছি যে 11th যে লিফট নাম্বার 11 নম্বর যে লিফট, সেই লিফট দিয়ে উঠেছিল এই সঞ্জয় রায় এবং সেই লিফট দিয়ে উঠেই প্রথমে 4th ফ্লোরে যায়, তারপর সেখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আসে, তারপরে 3rd ফ্লোরে আসে এবং এই যে 3rd ফ্লোরে আসে, সেই 3rd ফ্লোরে আসার পরে যেটা দেখা যাচ্ছে যে লিফট বা সিঁড়ি থেকে সে যখন নামবে তারপরে একাধিক ডিপার্টমেন্ট রয়েছে এবং সব থেকে প্রথম কথা, 2টো কলাপসিবল গেট রয়েছে, যেই 2টো কলাপসিবল গেটে 2টো আলাদা আলাদা গার্ড থাকে এবং তারপরে লিফট থেকে বেরিয়ে সেমিনার হলে বা সিঁড়ি থেকে নেবে সেমিনার হলে যাওয়ার জন্য কি কি ধাপ পেরোতে হয়েছিল সঞ্জয়কে বা যে কোনো ব্যক্তি সেখানে গেলে কি কি ধাপ পেরোতে হয়। তোমাকে জানিয়ে রাখবো যে 2টো কলাপসিবল গেট, যেখানে 2জন আলাদা আলাদা গার্ড থাকে যাদেরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে
এবং যাদের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই এর তরফ থেকে। এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে বঙ্কোস্কোপি রুম আছে, আইসিইউ রয়েছে, মেল ফিমেল ওয়ার্ড রয়েছে, চেস্ট এমার্জেন্সি রয়েছে, নার্সিং টেবিল যেটা কিনা ওপেন এরিয়াতে রয়েছে, এবং তারপরে রয়েছে স্লিপ স্টাডি রুম রয়েছে, তারপরে রয়েছে সেমিনার হল। এবং এখানেই প্রশ্ন উঠছে, আমি যে একাধিক লেয়ারের কথা বললাম, এই লেয়ার পেরিয়ে সঞ্জয় রায় সে সেমিনার হল অব্দি গেল কি করে? তাহলে কারোর চোখে পড়লো না সেমিনার হলে যখন সে যাচ্ছিল? কারোর চোখে পড়লো না? এই বিষয়টাই কিন্তু বারংবার এই প্রশ্নের উত্তর পেতে চাইছে সিবিআই কর্তারা। কারণ একদিকে যেমন ডিএনএ রিপোর্ট তাদের হাতে রয়েছে এবং সেই টেস্ট রিপোর্ট থেকে কার্যত পরিষ্কার যে তার উপর যে অত্যাচার হয়েছিল, শারীরিক যে অত্যাচার হয়েছিল বা যে ধর্ষণের কথা বলা হচ্ছে, সেই ঘটনা ঘটিয়েছে সঞ্জয় রায়, সেটা কার্যত পরিষ্কার। কিন্তু এই যে ব্রুটালি মার্ডার, তার পেছনে কি অন্য কারোর হাত রয়েছে, অর্থাৎ যে কনস্পিরেসি কারোর রয়েছে, এই বিষয়টাই মূলত সিবিআই জানতে চাইছে। এবং সেই কারণের জন্য আমি তদন্তকারীরা তারা আরজিকর হাসপাতালে যাচ্ছেন। সেই ম্যাপ একেবারে রিয়া, এবং এর পাশাপাশি রিয়া তোমার কাছে একটু জানার চেষ্টা করব, তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে, লালবাজার অভিযানের এসে জুনিয়র ডাক্তাররা তারা এই মুহূর্তে বিক্ষোভ অবস্থান করছেন, তারা ঠিক কি দাবি করছেন, কি বলছেন তারা? মৌপিয়াদি, এই যারা জুনিয়র ডাক্তাররা এসেছেন তারা যে বিক্ষোভে বসেছে বা যা অবস্থান বিক্ষোভে বসেছে, তাদের মূলত একটাই দাবি যে পুলিশ কমিশনার তাকে আসতে হবে, এই জায়গায় আসতে হবে, এসে যেখানে তারা বিক্ষোভ করছেন এসে নিজের যে পদত্যাগপত্র সেটা দিতে হবে বা রিজাইন করলে সেটা তাদেরকে বলে দিতে হবে। মোট কথা হচ্ছে অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে রিজাইন করতে হবে, এবং যতক্ষণ না তিনি রিজাইন করবেন তারা এইভাবেই বিক্ষোভে অনড় থাকবে বলে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। এবং তারা এটাও জানাচ্ছে যে 36 ঘন্টা করে তারা ডিউটি করেন, তারা এখানে 24 ঘন্টা 48 ঘন্টা বসে থাকতেই পারে, তাদের কোনো রকম সমস্যা হবে না, কিন্তু বিনীত গোয়েল তাকে অবিলম্বে রিজাইন করতে হবে। যতক্ষণ না তিনি রিজাইন করছেন, মূলত এই দাবি নিয়েই তারা আজকে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেছিল এবং সেই দাবিতে তারা এখনো অনড় রয়েছে। তবে যারা এখানে সিনিয়র অফিসিয়ালসরা রয়েছে তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই এখান থেকে আর এগোতে পারবে না, এবং পুলিশের তরফ থেকে অর্থাৎ ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল তিনি একদম অন ক্যামেরা জানিয়েছেন যে প্রথমে সকালবেলা একটা 20 জনের তালিকা দেওয়া হয়েছিল ডাক্তারদের তরফ থেকে, যে এই প্রতিনিধি দল তারা লালবাজারে গিয়ে কথা বলবে, এবং পুলিশ এটাকে অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু তারপরে হঠাৎ করে তারা দাবি করেন যে তারা যাবে না, পুলিশ কমিশনারকে আসতে হবে, এবং এইটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি জানায় সেই বিষয়টা কিন্তু এখানে যারা সিনিয়র অফিসিয়ালসরা আছে তারা দেখবেন। তবে তাদের এখন দাবি সরাসরি ছিলেন রিয়া মাঝি, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন লালবাজার থেকে। আমি একটু কুণালদার কাছে শুরুতে আসি, যে কুণালদা আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো দিন কেটে গেছে, 24টা দিন অতিক্রান্ত, এর মধ্যে নানান ঘটনা প্রবাহ আমরা দেখেছি। আন্দোলনের গতিমুখ সেটা কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়, এবং বিচারের ব্যাপারে আপনি কতটা আশা এখনো রাখছেন? দেখো মৌপিয়া, এর মধ্যে দুটো স্বতন্ত্র দিক আছে। একটা দিক হলো দ্য ক্রাইম অ্যাঙ্গেল। ক্রাইম অ্যাঙ্গেলের যে ডিফিকাল্টিটা এই পয়েন্ট অফ টাইমে, যে আজকের এই যে আমাদের জুনিয়র সতীর্থরা রাস্তার মধ্যে বসে আছে, বুঝতে হবে তারা কেন বসে আছে। কারণ আমি যে টাইম টু টাইম 2-4 বার ওদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, কথা বলছে, ওরা প্রথমত এখন এই যে একটা ক্রাইম ঘটেছে আমাদের দেশে, বহু জায়গায় বহু শহরে এইরকম ঘটে, কিন্তু এই ক্রাইমটা ঘটেছে আমাদের ওয়ান অফ আওয়ার লার্জেস্ট মেডিকেল কলেজেসে একজন ডিউটিরত ডাক্তারের উপরে। সেটা দুর্ভাগ্যের ব্যাপার। এবার দ্বিতীয়ত, প্রথমত দেখা গেল যে সেই অ্যানাউন্সমেন্ট বা রেকগনিশন অফ দ্য প্রবলেম থেকে পদে পদে সেই গ্যাদারিং অফ পিপল, ক্রাইম সিন প্রোটেকশন, পোস্টমর্টম কন্ডাক্ট করা, বডি ক্রিমেট করা, প্রতিটা স্টেপে যেন আমরা 1 পা পিছোচ্ছি, 1 পা এগোচ্ছি তো 3 পা পিছোচ্ছি, একটা ভীষণ চূড়ান্ত আনপ্রফেশনাল অব্যবস্থার চিহ্ন। এখন তোমরা ঘটনাচক্রে জানো, আমি সেটার পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের যখন লালবাজারে ডাকা হয়েছিল
তখন আমরা ওদের সঙ্গে একটা অত্যন্ত ভদ্র পরিবেশে কথাবার্তা বলে যেটুকু দেখেছিলাম, আমার একটা ধারণা আছে যে এই যে পুলিশের যেটাকে আমরা স্টেপে স্টেপে মনে করছি যে কেউ যেন একটা সাংঘাতিক দুরভিসন্ধি নিয়ে প্রত্যেকটা স্টেপ করেছেন, আমার ধারণা যে এর মধ্যে অভিসন্ধি কতটা আছে আমি জানি না, কিন্তু যারা পুলিশ এখানে সরজমিনে ছিলেন এদের মধ্যে লার্জ নাম্বার তারা কম্পিটেন্টই নন এই রকম ব্যাপারগুলো ম্যানেজ করতে। তাদের মধ্যে সেই প্রফেশনাল ট্রেনিং বা কম্পিটেন্সিটাই নেই। যে 20 জন লোক ক্রাইম সিনে বসে আছে, ক্রাইম সিন প্রোটেক্টেড হচ্ছে না, আর তার ওপরে যারা আমাদের পান্ডা বাহিনী ছিল সেই পান্ডা বাহিনীদের একটা দম্ভ, একটা আহাম্মক ভাব যে আমরা যে কেউ ওখানে বসে খুশি মতো পোস্টমর্টম হুকুম করব, খুশি মতো ক্রিমেশন হুকুম করব। আর একেবারে যেটা একেবারে বজ্রাঘাত হয়ে গেল সেটা হচ্ছে 14ই অগস্টের ভ্যান্ডালিজম, আর এর মধ্যে ওই ক্রাইম সিনে ঢুকে দেওয়াল ভাঙা। সুতরাং সব কিছু নিয়ে আজকে আরজি করের মধ্যে যে ছেলেমেয়েরা আছে তাদের মধ্যে দের ইজ আ মাস অ্যাকুমুলেশন অফ গ্রিভেন্স। এবার ক্রাইমের নিষ্পত্তি সিবিআই কে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সিবিআই কিসের ওপর নিষ্পত্তি করবে? সিবিআই গত সপ্তাহে অলরেডি তারা তাদের হেডলাইনটা বলে রেখে দিয়েছে যে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। তো ধরে নাও সে ক্রাইম সম্বন্ধে তাদের একটা স্টেটমেন্ট, একটা কিছু কনভিকশন আসবে, কিন্তু পরের কথাটা যার ওপরে ডাক্তারদের মুভমেন্টটা, ডাক্তারের মুভমেন্ট কোনো পলিটিক্যাল মুভমেন্টের সঙ্গে যুক্ত নয়। কে রিজাইন করবে, মুখ্যমন্ত্রী রিজাইন করবেন ইত্যাদি কোনো পলিটিক্যাল এজেন্ডা অফ দ্যাট লেভেল আমাদের ডাক্তারদের মুভমেন্টের সঙ্গে যুক্ত নয়। পুলিশ কমিশনারের বিরুদ্ধে ছেলে মেয়েদের ক্ষোভ লেয়ারে 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 বাড়ছে। আর আমিও তাদের অনুরোধ করেছিলাম যে আপনারা ইন্টারঅ্যাক্ট করুন। এখনো যদি গভর্নমেন্টের থেকে ছেলে মেয়েদের সঙ্গে খানিকটা ইন্টারাকশন বাড়ানো যেত, হয়তো তারা কিছুটা তাদের একটু প্রলেপ দেওয়া যেত, একটু মলম দেওয়া যেত তাদের বুকের মধ্যে যে ক্ষতটা আছে তার উপর। কিন্তু এইটুকু আমরা মনে রাখি যে অ্যাপার্ট ফ্রম দ্য পুলিশ কমিশনারের ইস্যু, ডাক্তারদের আন্দোলন একটা জায়গায় কনসেন্ট্রেটেড, এবং সেই আন্দোলন হচ্ছে এই যে একটা লবি বা চক্রের হাতে আমরা আমাদের একটা অদৃশ্য প্যারালাল হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গে চলছিল, মেডিকেল কাউন্সিলের মধ্যে দিয়ে, বিভিন্ন পান্ডা বাহিনীর মধ্যে দিয়ে। আজকে সেই প্যারালাল মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনটাকে শেষ করতে হবে। মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন স্বাস্থ্য ভবনের হাতে, হেলথ সেক্রেটারির হাতে ফিরে যাক। আমি আসবো কুণালদা, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনি তুলেছেন, এবং ইতিমধ্যে আমার আরেক সহকর্মী দীপ্তিমান তিনি এই মুহূর্তে যেটা জানাচ্ছেন যে জুনিয়র ডাক্তারদের এই লালবাজার অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের মধ্যে কথা হয়েছে মূলত পরিষেবা নিয়ে, অর্থাৎ রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে এই আবহে পরিষেবা কেমন চলছে স্বাস্থ্য সচিবের কাছ থেকে সেই সম্পর্কে তথ্য নেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। আমি একটু সরাসরি চলে যাব আবারও লালবাজারে। পুলিশ অফিসারদের সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কথা চলছে। একজন অ্যাডিশনাল সিপি সাহেব আসছেন, 5 আসছেন, 5 আসছেন, 5 প্রসেস সাহেব আসছেন, ঠিক আছে? উনি অ্যাডিশনাল সিপি, অ্যাডিশনাল সিপি আপনি বলবেন, আপনি প্রেস করবেন। ওকে 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 দাবি থেকে নরম হয়ে আসবে, সেজন্য ওনারা বলছেন অ্যাডিশনাল সিপি একজনের উনি নাম বললেন, উনি আমাদের কাছে এসে কথা বলবেন। যদি সেটা উনি বলতে রাজি হন আমাদের তো কোনো আপত্তির জায়গা নেই, আমরা আমাদের দাবির জায়গাতে স্ট্রিক্ট থাকবো। আমাদের যে দাবি ছিল যে আমাদেরকে বেন্টিং স্ট্রিট অব্দি হতে দিতে হবে, এবং তারপর আমরা যখন ডেপুটেশন দেওয়ার কথা ছিল সেইটা করতে হবে। আর যদি সেটা তারা করতে অ্যালাউ না করেন তাহলে যার কাছে আমরা আজকে লেটার দিতে আসতাম সেই সিপি সাহেবকে নিজেকে আসতে হবে। তো আমাদের দাবি সেমই থাকবে, অ্যাডিশনাল সিপি আসুন, আমরা ওনার সাথেও কথা বলবো। আমরা ছিলাম অ্যাডিশনাল সিপি। ওনারা ভাবছেন, ওনারা বারবার বলছেন যে
ডাক্তারদেরকে এই জায়গায় আটকে দেওয়া হবে কারণ সবাইকে এখানে আটকানো হয়। ওনারা ভুলে যাচ্ছেন 36 ঘন্টার ডিউটি তো ডাক্তাররা করে, আমরা তো এখানে বিনা খিদার বিনা তেষ্টায় আমরা এখানে আমরা শুনলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্থানে অনর আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এবং তাদের সঙ্গে এসে কথা বললেন পুলিশ আধিকারিকরা এবং তাদের দাবি মতো আরো শীর্ষপদস্থ পুলিশ আধিকারিক তাদের আসার ব্যাপারে আশ্বাস দিলেন যে এসিপি পদমর্যাদার পুলিশ অফিসার তিনি আসছেন কিছুক্ষণের মধ্যে কথা বলতে, তাতে বরফ গলে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আমি এখানেই রিজুর কাছে আসি। রিজু, কুণালদা যে কথাটা বলছেন যে প্রথম থেকে যদি আমরা দেখি অনেকগুলো ক্ষেত্রে গোটা বিষয়টাকে হ্যান্ডলিংয়ে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে তাতে প্রশ্নের অবকাশ থেকেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কারো আর জানতে বাকি নেই যে কিভাবে একটা লবি, সেই লবি এই গোটা এই ঘটনার ক্রম সেখানে ভীষণ রকমভাবে প্রশ্নের মুখে পড়ছে। এই বরফ গলাতে যদি আলোচনার একটা পথ খোলা হতো, জুনিয়র ডাক্তাররা তারা সহকর্মীকে হারিয়েছেন এবং হারানো নয়, শুধুমাত্র হারানো নয়, কিভাবে হারিয়েছেন, যে জায়গা, যে ওয়ার্ক প্লেস যেটা আমাদের কাছে সেকেন্ড হোম, যে কোনো প্রফেশনালের কাছে যেটা সেকেন্ড হোম, সেখানে ঘুমন্ত অবস্থায় এখানে বিশ্রাম নিচ্ছেন 36 ঘন্টার ডিউটি করে, সেই সময় এই নারকীয় অত্যাচার তার উপর চলেছে, তিনি প্রাণ হারিয়েছেন। এই জুনিয়র ডাক্তারদের আরটু যদি তাদের কনফিডেন্সে নিয়ে তাদের সঙ্গে আলোচনার রাস্তা খোলে, যেমন আমি একটু মনে করাবো বছর 5 আগে যখন পরিবহর ঘটনা ঘটেছিল, এনআরএস কাণ্ড, মুখ্যমন্ত্রী তাদের ডেকে নিয়ে কথা বলেছিলেন কয়েকদিন পর। এবার দেখো মৌপিয়াদি, মুখ্যমন্ত্রী কখন জুনিয়র ডাক্তারবাবুদের সাথে বা সিনিয়র ডাক্তারবাবু বা রেসিডেন্ট ডাক্তারবাবুদেরকে ডেকে কথা বলবেন সেটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। কিন্তু আমি এখন একটা অন্য জায়গার থেকে একটু আলোচনাটা করতে চাই। আমি কুণালবাবুর কথা শুনলাম, এবার আজকে জুনিয়র ডাক্তারবাবুরা লালবাজার আন্দোলন করেছেন বা লালবাজারের পথে তারা প্রতিবাদ মিছিল করেছেন নগরপালের পদত্যাগের দাবিতে। কেন নগরপালের পদত্যাগের দাবিতে? যেটা কুণালবাবু বললেন যে প্রথম দিক থেকে প্রচুর লেখুনা হয়েছে, এটা হ্যান্ডেলিং ঠিক হয়নি। এবং শুধু জুনিয়র ডাক্তারবাবু কেন, বাংলার সাধারণ শ্রেণীর অনেক মানুষের মনে প্রশ্ন হচ্ছে যে সিবিআই তদন্ত নেওয়ার আগে ওই 4টে দিন কলকাতা পুলিশ কাউকে আড়াল করতে বা কিছু করতে, আমরা যেটা জানতে পারছি যে অশেষ বিশ্বাস অ্যাডিশনাল সিপি 5 তিনি যাবেন, সেটা কে যাবে আমি জানি না দিদি, তোমাদের কাছে আমি ইনফরমেশনটা দিলাম দর্শক। না ঠিক আছে, আমার কথা হচ্ছে যে মানুষ যে প্রশ্নটা করছে বা কুণালবাবু যে প্রশ্নটা করছে যে দ্য কেস ওয়াজ নট হ্যান্ডেল, কুণালবাবু বললেন প্লেস অফ অকারেন্স ইজ অল্টার্ড, ধরে নিলাম কাউকে লোকানোর জন্য হাইপোথেটিক্যালি, আমি বিশ্বাস করি না, ধরে নিলাম হাইপোথেটিক্যালি। তো আমার ঘুরে একটা পরিষ্কার প্রশ্ন কুণালবাবু, জুনিয়র ডাক্তারবাবু এবং বাংলার সকল জনগণকে, যে যদি কলকাতা পুলিশ নগরপালের নেতৃত্বে আইসি টালা থেকে আরজিকর আউটপোস্টের পুলিশের কর্মরত অফিসার বা কেউ যদি এরকম কোনো কাজ করে থাকে, তথ্য প্রমাণ লোপাট বা মিসহ্যান্ডলিং বা হোয়াটএভার, আর সেখানে যদি হাসপাতাল কর্তৃপক্ষের সন্দীপ ঘোষের নেতৃত্বে যে সকল চক্রের কথা কুণালবাবু বললেন, সেই চক্রের একাংশের পান্ডারা, ওনার ভাষাটাই আমি ইউজ করছি, এইখানে মদত দিয়েছেন, তাহলে এরা তো সবাই এখন কলকাতায় ফাঁকায় ঘুরে বেড়াচ্ছে, কেউ তো বিদেশ পাড়ি দেয়নি বা বিদেশে পালিয়ে যায়নি। তাদের কেন সিবিআই জেরার বা তদন্তের আয়ত্তে নিয়ে আসছে না? তাদের কেন অ্যারেস্ট করছে না? এরকম দেশে প্রেসিডেন্স আছে যে দ্য সিবিআই হ্যাজ অ্যারেস্টেড পুলিশ টপ র্যাঙ্কিং আইপিএস অফিসার্স, এরকম প্রেসিডেন্স আছে দ্য সিবিআই হ্যাজ অ্যারেস্টেড টপ র্যাঙ্কিং ডক্টরস। তাহলে সন্দীপ ঘোষ থেকে শুরু করে, নগরপাল থেকে শুরু করে, আইসি টালা থেকে শুরু করে, যে অ্যাসিস্ট্যান্ট সুপার সোকল মিসলিডিং ফোন কলগুলো করেছিল, যে সুইসাইড হয়েছে বা হোয়াটএভার, তাদেরকে কেন এতদিন যে জেরা করছে, পলিগ্রাফ করছে সিবিআই, তাদের তদন্তের জেরায় এনে তাদের অ্যারেস্ট করছে না কেন? এই উত্তরটা তো দিতে হবে। আজকে প্রায় 3 সপ্তাহের কাছাকাছি হতে চললো তদন্তভার সিবিআই এর হাতে। আমরা যে খবরটা ব্রেক করলাম যে সিবিআই প্রায় দিনই 14ই অগস্ট থেকে 14ই অগস্ট তদন্তভার সিবিআই নিয়েছে। সন্দীপ ঘোষ তিনি সকাল বিকেল ডিউটি দিয়ে যাচ্ছেন সিজিও কমপ্লেক্স, শিফটিং ডিউটি। আমরা যেটা দেখতে পেলাম, যেটা দেখালাম, আমি সিবিআই এর তাদের ইনভেস্টিগেশনের অগ্রগতি কি তার জন্য আমাদের অফিসিয়ালি জানতে গেলে 5 তারিখে কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন কোর্টে তারা সাবমিট করবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। সিবিআই কি জমা দেবে সেটা সিবিআই। আমি শুধু অর্চনাদি একটা কথা জিজ্ঞেস করি, ঠিক এইটাই যখন ধরা যাক কলকাতা পুলিশ বা অন্য যে কোনো এজেন্সির ক্ষেত্রে যদি এই কথাটাই
এরাজ্যের শাসক দলের মুখপাত্র রিজু বলতেন যে কি তদন্ত চলছে সেটা কোর্টে গিয়ে অমুক দিন বলছি, আমাকে বলতে দিন। কিন্তু এই আরজিকর ঘটনায় যে ক্রোনোলজিক্যালি ঘটনাগুলো ঘটেছিল, রাইট ফ্রম সাইকিক আছে, মেয়েটি সুইসাইড করেছে, এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, তাকে চিকিৎসার জন্য আপনারা এমার্জেন্সিতে আসুন, সেইখানে এমার্জেন্সিতে যদি আসলো সেখানে মারা গেল, তাহলে তাকে সেমিনার রুমে নিয়ে ওই অবস্থায় সাজিয়ে গুজিয়ে আবার কে রাখলো, এইসব প্রশ্নগুলো এসে যায়। সেটা ছেড়ে দিন, পুলিশ যে তৎপরতার সঙ্গে পোস্টমর্টম করলো, আমার নিজের করা ইমেল আছে সিপিকে যে আপনি বডি ডিসপোজ অফ করবেন না, অন্তত শুধু 12 ঘন্টা রাখুন, কাল সকালে আমরা সেকেন্ড পোস্টমর্টমের জন্য অ্যাপ্লাই করব। একজন মহিলা, একজন মা, একজন ডাক্তার হিসেবে আবেদন করেছিলাম, দে ইগনোরড। ইন স্পাইট অফ এভরিথিং, হোয়াট মেড কমিশনার অফ পুলিশ যে বডিটাকে এক্ষুনি অ্যাজ আর্লিয়ার, যেখানে 4খানা পোস্টমর্টমের আত্মহত্যার কেসগুলো, সুইসাইডগুলো আরজিকরের ইয়েতে পড়েছিল, তাদের ওভারটেক করে করা হলো। আপনার শ্মশানে 3টে বডি পড়েছিল, তাদের ওভারটেক করে করা হলো। এই তৎপরতা পুলিশের, সেগুলো ছেড়ে দিন, বাদ দিলাম। 14 তারিখ রাতে যে ভ্যান্ডালিজমটা হয়েছে, সেই ভ্যান্ডালিজমের সময় পুলিশ পালিয়ে গিয়ে একটা লাঠিও তোলেনি। আজকে 50 জন, 60 জন কি 70 জন দুষ্কৃতী ঢুকে পুরো একটা ফ্লোর তছনছ করে সরকারি লক্ষ লক্ষ টাকার সম্পত্তি করলো, পুলিশ কি অ্যাকশন নিয়েছে? ডাক্তাররা আমাকে বলতে দিতে হবে। তুমি যখন বলেছো তুমি কেন আমি তোমার পরে উত্তর দেবো, আমি শুধু হাতটা তুমি সঞ্চালককে জানালাম, হাত তো আমিও তুলেছিলাম, আমি কিন্তু ইন্টারাপ্ট করিনি। তো পুলিশ যে কাজগুলো করেছে, কলকাতা পুলিশ বা বিনীত গোয়েলের পুলিশ বলুন, আর আরজিকর আউটস্টেশন টালা থানা, এগুলো মানুষের মন থেকে সমস্ত বিশ্বাস, ভক্তি, ভরসা, শুধু সাধারণ মানুষ না, শুধু ডাক্তার না, আরজিকরের জুনিয়র ডাক্তার না, প্রত্যেকটা মানুষ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট প্রত্যেকেই প্রশ্ন তুলছে, সেখানে সিবিআই ছিল না। এবং তারপরে ডেটা ট্যাম্পারিং ছেড়ে দিন, যে জায়গাটা আমি মেডিকেল পয়েন্টে বলবো, সেই জায়গাটা হলো যে পোস্টমর্টম হয়েছে দ্যাট ইজ ইনকমপ্লিট। আপনার এফআইআরটা রেজিস্টার হয়েছে বডি বার্ন হওয়ার পরে, কেন পুলিশ কমিশনার আইনটা জানেন না? টালা থানার ওসি, আমাকে বলতে দিতে হবে, বলতে হবে না, টালা থানার ওসি নিশ্চয়ই আইন জানেন, ল জানেন, হি ইজ দ্য পুলিশ অফিসার। আচ্ছা, এইবার আপনার যে ইনকমপ্লিট মানে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস গুলো, সেগুলো তাদের ইন্টার্ন 3 জনকে নেওয়া হয়েছে, কোনো চয়েস দেওয়া হয়নি। ভিডিও ইনকমপ্লিট, ব্লার করা, সিবিআই রিপোর্টে জমা দিয়েছে। আমাকে আর একটুখানি, আর 1 মিনিট, একটা জায়গা। তারপরে যেদিন ভ্যান্ডালিজম হলো, যেদিন যে জায়গাটা থেকে ডেটা ট্যাম্পারিং এর কোয়েশ্চেন উঠলো, সেই জায়গায় পুলিশের রোল কি? আর সাধারণ মানুষ, ডাক্তার মানুষ, আমরা কেন বলবো না? আমার কোনো ইন্টারেস্ট নেই, কেন বলবে? এবারে একটা কথা বলি, এই তৃণমূল আর বিজেপিকে বলবো যে পুলিশ ভার্সেস সিবিআই এসব না করে জাস্টিসের কথাটা বলুন, যেটা সবাই বলছে। সিবিআই কি করছে, পুলিশ কেন শুয়েছিল? পুলিশ তো শুয়েছিল আমরা জানি সবাই, এবার সিবিআই যাতে না শোয়ে সেটাও দেখতে হবে। এখন ব্যাপার হচ্ছে, কুণালবাবু একটা ভালো কথা বলেছেন, যে আন্দোলনটা যারা জুনিয়র ডাক্তাররা আজকে করছেন, আমি শুধু অ্যাড করতে চাই, জুনিয়র ডাক্তাররা কিন্তু কেউ সন্ত্রাসবাদী, গুন্ডা মস্তান নয় বা সিন্ডিকেটের লোক নয়। তারা 36 ঘন্টা ডিউটি করেন, এটা বাস্তব ঘটনা। তারা মানুষের প্রাণ বাঁচান, বাস্তব ঘটনা। এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশকে পাঠাচ্ছেন। এখন লালবাজারে যখন প্রতিবাদীদের তলব করা হচ্ছিল প্রত্যেক দিন, কোথায় ছিলেন ভাই এই অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা? এই কুণালবাবুকে তলব করা হয়েছিল, কোথায় ছিলেন আপনারা? আমরা বলতে চাইছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আসুন না, আপনি কেন আসছেন? আপনার নেতৃত্বে পুলিশ চলছে আজকে, তাহলে এই পুলিশকেও তো কোথাও মিসগাইড করা হচ্ছে। এবং এই সিবিআই, এখন তৃণমূলের লাইন হচ্ছে সিবিআইয়ের ঘাট দিয়ে ঠেলো। আরে ভাই, সিবিআইকে আসতে হলো কেন? রাজ্যের পুলিশের ওপর ভরসা রাখতে পারলেন না তো মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি তো বলেছিলেন 7 দিন সময় দিচ্ছি, নাহলে সিবিআই করবে। কেন আপনি পুলিশকে তদন্ত করতে দেননি তখন? মনে ছিল না তখন এই কথাগুলো আপনাদের? এখন বিষয় যেটা হচ্ছে, এই লাল গেঞ্জি, নীল গেঞ্জি, এগুলো কারা আইডেন্টিফাই করা যাচ্ছে না কারা? মানুষ বলছে, সেখানকার ডাক্তার, প্রাক্তনীরা সবাই বলছে, সবাই আইডেন্টিফাই করতে পারছে। এখানকার যারা ইনভেস্টিগেটিভ এজেন্সি আছে তারা খুঁজে পাচ্ছে না, তারা বুঝতে পারছে না। এখন এই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ওখানে একটা ফিঙ্গারপ্রিন্টের এক্সপার্ট নাকি গেছিল, কে ভাই এই এক্সপার্ট? তাদেরকে কেন ইন্টারোগেশন করা হচ্ছে না? এটা তো বাস্তব ঘটনা। পান্ডা সন্ডা যারা যারা রয়েছেন এবং এই সবাইকে বিচারে, সবাইকে তদন্তের আওতায় আনা দরকার। সবাইকে তদন্ত, যখন এতগুলো সিরিয়াস প্রশ্ন ঘোরাফেরা করছে, সবাইকে তদন্তের আওতায় আনা দরকার। আমি সায়নের কাছেও যাব, ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হবে। আশুতোষ, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন বাংলা বলছে।
আরো একবার সরাসরি চলে যাব লালবাজার, সেখানে এই মুহূর্তে এসিপি 5 কলকাতা পুলিশের এসিপি 5 অশেষ বিশ্বাস তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। আমরা স্যার আপনি যতদূর কথা হচ্ছিল ততদূর আমরা যাইছিলেন তো 9 তারিখে একদমই 9 তারিখে অনেকবার কথা হয়েছে সেদিন 9 তারিখ অনেকবার আপনার সঙ্গে কথা হয়েছে। তারপরে যখন একদিন সানডে থেকে আমরা বলুন আমরা কোথাও কথার খেলাপ করেছি, আমরা কথার খেলাপ কেন করবো স্যার? 9 তারিখ ধরে বলছেন ওটা শুনুন কি বলছেন স্যার। আমরা তো কথার খেলাপ করিনি, কথার খেলাপ তো অনেক হয়ে গেছে স্যার। আমরা অত্যন্ত ভদ্র সভ্য মানুষ, আপনারাও আমরাও। আমরা খালি বলতে চাইছি এই যে স্যার একটা আইন অমান্যের মতো অবস্থা যে তৈরি হচ্ছে এটাকে স্যার করবেন না, এই জায়গাটা করার কোনো দরকার নেই। আমরা যদি না ম্যাডাম কালবেলায় স্যার না ম্যাডাম উনি যেদিনকে আমাদের শ্যামবাজার অভিযান ছিল সেদিনকে আমাদের বলা হয়েছিল যে ওখানে 144 ওর 1 কিলোমিটার আগে থামানো হবে, অনেক আগে থামানো হবে। চলতে মিছিলের পালস বুঝে তারা বলেন যে না আপনারা যেহেতু শান্তিপূর্ণ আমরা শ্যামবাজার এবং সেই দিন কত উত্তেজনা বলছে আরে কথার কেন আমি কেন এটা কথা বলবো না স্যার ভয় নেই। এটা বলি তাহলে স্যারের সাথে কথা হয়েছে কলেজ স্কয়ারে, স্যারকে বলেছি, স্যার বলছেন ঠিক আছে তোমরা চলো আমরা দেখছি। তাহলে কেন এই কথার খেলা হচ্ছে? তাহলে এরকম হলে আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনাদের যে টিমটা জবাব আমরা এখান থেকে যাব না স্যার। আমি স্যার প্রশ্ন করছি যদি আমরা যাই, আমরা পার্সোনালি কথা দিচ্ছি আপনারা ব্যারিকেড তুলে নিন, দেখবেন আমরা শান্তিপূর্ণ ভাবে অত দূর গিয়ে যাব, তারপর যেখানে আমরা কথা বলেছিলাম সেখানে দাঁড়িয়ে যাব। আপনারা ব্যারিকেডটা তুলে নিন না স্যার। এটা কি আপনারাও একটা এক্সাম্পল সেট করুন না, আপনারাও একটা এক্সাম্পল সেট করুন না স্যার, যে ব্যারিকেডটা তুলে নিন না। ছাত্রছাত্রীদের আটকে কি আপনারাও একটা এক্সাম্পল সেট করুন। কলকাতা পুলিশের যে মানবিক মুখের কথা বলেছেন সেটা দেখান না স্যার, একবার তুলে নিন না ব্যারিকেডটা, দেখুন না, দেখুন বারবার বলছি একটা লিপ অফ স্যার আছেন ডাক্তার সমাজে যারা প্রতিনিধি আমরা রয়েছে তারা কখনোই আমরা স্যার বলছি যে আজ যে 72 ঘন্টা ডিউটি করা আমাদের অভ্যাস রয়েছে, আমরা করি এবং আমরা এখানে যথেষ্ট সহকর্মী এবং যথেষ্ট জিনিস ভেবেই আমরা এখানে এসেছি। একটা এই আন্দোলন কিন্তু ডাক্তার পরিবারের আন্দোলন নয়। স্যার যেটা কনফ্লিক্টের জায়গাটা কেন আসছে স্যার? কনফ্লিক্টের জায়গাটা স্যার ডেফিনেটলি কনফ্লিক্ট আসছে স্যার। কনফ্লিক্ট হচ্ছে স্যার, কনফ্লিক্ট হচ্ছে স্যার। মানে আপনি বারবার বলছি এটা তো একটা ডেমোক্রেসি। আরে অন হচ্ছে না, নেটওয়ার্ক নেই, এটা কাগজ যেখানে আমার দাবি লেখা আছে সেটা এই আসতে অনেকটা চলে কেউ স্লোগান দেবে না প্লিজ। সেটার জন্য একটু কাইন্ডলি শেষ করে নিতে দেবেন। সেটার জন্য আমরা বলেছি যে আমাদের মিছিলটা কিছুটা এগোতে দিতে হবে, তারপরে আমরা নিজের ডেলিগেশন টিম নিয়ে ওনার সাথে আপনারা রাজি হলেন না। আমরা বলেছি উনি যদি আমাদের সাথে এখানে এসে দেখা করেন আমরা ওনার হাতে ওই মেটারটা ধরে দেব। এটা ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে এর থেকে সুচারু আর কি না স্যার, না ওনার হয় না, আজকে এটা আমাদের ভাষায় ভিকারিয়াস লায়াবিলিটি। ঠিক আছে এটা যাবে বলছি স্যার আমাদের রিকোয়েস্ট আমরা রিকোয়েস্ট করছি স্যার। আমরা আমি আপনাকে আমাদের আমি কোনো এক্সটেন্ট চাইছি। আমি এখন আমাদের ওই হাতে লেখা কাগজটা যেটা আমরা প্রিন্ট করে নিয়ে এসেছি যার মধ্যে আমাদের দাবি লেখা আছে, যার মধ্যে লেখা আছে যে কেন আমরা সিভির পদত্যাগ চাই। স্যার আমরা যাব না, আমাদের মিছিল এই মিছিলে হিউম্যান ব্যারিকেড করে একটা লেভেলের পর যাবে স্যার। সবাই যেতে চায় স্যার, সবাই আমরা দায়িত্ব নিচ্ছি। এই মিছিল হিউম্যান ব্যারিকেড করব, হিউম্যান ব্যারিকেড কেউ আর যাবে না, কেউ যাবে না। কিন্তু কলকাতা পুলিশ
আপনারা চিন্তা ভাবনা করুন, আমরা এখানে বসে আছি স্যার, এখন অনেক ঘন্টা বসে থাকবো। এসিপি 5 এর সঙ্গে কথাবার্তা সেটাও ফলপ্রসূ হলো না। জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থানে এখনো অনড়। এরপরে কোন দিকে যায়, গতি প্রকৃতি, সেদিকে আমাদের নজর থাকবে। আমরা আবারও ফিরে যাব লালবাজারে। তার আগে এবার সায়নের কাছে আসি। সায়ন, আজকে এই দৃশ্য দেখে খুব মনে পড়ে যাচ্ছে আজ থেকে 2-2.5 সপ্তাহ আগে এখানে ডাক্তারবাবু রয়েছেন, ডক্টর কুণাল সরকার মহাশয় রয়েছেন। সেই দিন যখন ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামীকে ডেকেছিল, আমরা বুঝছিলাম যে এই যে কলকাতা পুলিশ আগুন নিয়ে খেলাটা শুরু করলো, একদিন কিন্তু নিজেদের হাতটাই পড়বে। একটা সময় যে প্রতিবাদীদেরকে প্রতিদিন ডেকে ডেকে হেনস্থা করছিল, যারা যারা আন্দোলন করছিল, প্রতিবাদ করছিল, ইউটিউবে ভিডিও বানাচ্ছিল, তাদেরকে প্রতিদিন লালবাজারে ডাক করছিল, যারা সেদিনকে রাত দখল করেছিল তাদেরকে লালবাজারে ডাকছিল। দেখো আজকে লালবাজার অবরুদ্ধ হয়ে গেছে জুনিয়র ডাক্তারদেরকে। বুঝলাম না, রাত দখল যারা করেছিল তাদের কোথায় ডাকা হয়েছিল? রাত দখলের রাতে আমরাও রাস্তায় নেমেছিলাম। আমরা যেন কোনো ফ্যাকচুয়াল ভুল সেটা না অ্যালাউ করি। আমরা সাধারণ মানুষ যারা তারা রাস্তায় নেমেছিলাম রাত দখলের রাতে, সাধারণ মানুষ হিসেবেই নেমেছিলাম, সাংবাদিক হিসেবে নয়। হ্যাঁ, আমিও তো তাই। সাধারণ মানুষ যারা নেমেছিলেন কাউকে তো ডাকা হয়নি। হ্যাঁ, অসুবিধাটা কি হলো বলো? অবশ্যই ডাকা হয়েছে। কে বললো ডাকা হয়নি? এই যে আমরা এসএফআই ডিওয়াইফাই থেকে যে লালবাজারে পরের দিন অভিযান করলাম, এক ঝাঁক নোটিশ নিয়ে যে আমরা গেলাম, তো আমাদেরকে কিসের জন্য ডাকলো? কোন কারণে, কোন অপরাধটা করেছিলাম? আরজি করে রাত দখলের রাতে আরজি করে যে এক সেকেন্ড আমি বলছি তো যে সবকটাকে গুলিয়ে ফেললে হবে না সায়ন। যেমন এখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্নের অবকাশ রয়েছে, আবার আমরা যদি তথ্যগতভাবে ভুল দিই তাহলে গোটা বিষয়টা ডাইলিউটেড হয়ে যাবে। রাত দখলের রাতে অর্থাৎ 14ই আগস্ট মধ্যরাতে স্পেসিফিক্যালি আরজি করে যে দখলের ডাকটা দেওয়া হয়েছিল সেটা ডিওয়াইএফআই এর ব্যানারে দেওয়া হয়েছিল, অন্য জায়গায় কোথাও কোনো ব্যানার ছিল না। ডিওয়াইএফআই এর ব্যানারে দিলে তো রাত দখল দিন দখল হয়ে যায় না। বলছি ডিওয়াইএফআই আরজি করে সেদিনই রাতে ভ্যান্ডালিজম হয়, আরজি করে সেদিনই রাতে ভ্যান্ডালিজম হয়, সেই কানেকশনে কাউকে ডাকা হতে পারে, কিন্তু আরজি করে ভ্যান্ডালিজম হচ্ছে কলেজ স্ট্রিট বা যাদবপুর থেকে কাউকে ডাকা হয়নি। তার সাথে ডিওয়াইএফআই এর কি সম্পর্ক? অ্যাটেম্প টু মার্ডারের হ্যাঁ, কিন্তু যাদবপুরে যারা রাত দখলে বা একাডেমিতে যারা রাত দখলের জন্য নেমেছিলেন বা কলেজ স্ট্রিটে নেমেছিলেন তাদের ডাকা হয়নি তো। রাত দখল যাদবপুরে একরকম নয়, আর ক্রিয়েটিভটা মনে আছে ডিওয়াইএফআই এর লোগো একমাত্র একটা ক্রিয়েটিভে ছিল আরজি কর দখল, রাত দখলের রাতে। এসো ফ্যাকচুয়ালি আমরা ঠিক থাকি, আরজি কর দখল নয়, রাত দখল, সেখানে আমাদের অবস্থান আমরা ঠিক থাকলে ক্রিয়েটিভে ছিল আরজি কর দখল। ঠিক আছে, আমি আবার তোমাকে বলছি এখানে রাজ্য সরকার কোন আরজি কর দখল মানে কে আরজি কর দখল করছিল? ক্রিয়েটিভ দায় ছিল, যেটাতে ডিওয়াইএফআই এর লোগো ছিল তাদের ছিল। কে বলেছিল আরজি কর দখল? ডিওয়াইএফআই এর লোগো ছিল, তাহলে তোমাদের তখন আইনগতভাবে বলা উচিত ছিল, তখনই তোমাদের ডিসক্লেমার দেওয়া উচিত ছিল যে যারা ডিওয়াইএফআই এর লোগো দিচ্ছে আমাদের ওখানে একটা অবস্থান মঞ্চ ছিল। প্লিজ, আমরা বলছি আরজি করের ওখানে আমাদের অবস্থান মঞ্চ ছিল, রাত দখলের লড়াইতে আমরাও ছিলাম, সেখানে আমাদের অন্যায়বশত ডাকা হয়েছে। আর তোমার কথা অনুযায়ী যদি ডাকার কোনো পয়েন্ট থেকে থাকে তাহলে আমরা গারদের মধ্যে থাকতাম, গারদের বাইরে থাকতাম না। এবার আমার দ্বিতীয় কথাটা আমাকে বলতে দাও। এই যে তুমি বলছিলে যে সরকার পক্ষ তো ডাক্তার বাবুদের সাথে আলোচনা করতে পারতেন, সরকার পক্ষ তো জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনা করতে পারতেন। দুজন ব্যক্তি খুব সুন্দর আলোচনা করছে মৌপিয়াদি। একজন ব্যক্তির নাম সরকারের বিধায়ক তৃণমূলের, তার নাম কাঞ্চন মল্লিক, তিনি সকাল থেকে সুন্দর সুন্দর বাণী দিচ্ছেন ডাক্তারদের উদ্দেশ্যে। আরেকজন ব্যক্তির নাম কাকলি ঘোষ দস্তিদার, তিনিও মহিলা ডাক্তারদের নামে যাচ্ছে না তাই বলে বেড়াচ্ছেন।
এই গোটা রাজ্য জুড়ে যারা আন্দোলন করছেন, গণ আন্দোলনে নেমেছেন, আমি তোমার কাছে জানতে চাইছি, তুমিও এই আন্দোলনের একজন শরীক। একজন অশোকনগরের তৃণমূলের নেতা বলছে যে সরকারের বিরুদ্ধে কিছু বললে বা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইলে আমরা তার বাড়ির সামনে গিয়ে হুমকি দিচ্ছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে কেন আমরা কি চেয়েছি? এবার সুপ্রিম কোর্টের রাজ্য সরকার বঞ্চিত হচ্ছে। হয়ে গেছে রাজু, রিজু, আমার কথা হচ্ছে এক সেকেন্ড উত্তর নেই, কেন্দ্রীয় বাহিনী তারা এসে প্রোটেকশন দিচ্ছে। এক সেকেন্ড উত্তর নেই। আমার কথা হচ্ছে যে আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এই বিতর্ক, আর সেখানে আমি বাংলার মানুষকে কলকাতা টিভির মাধ্যমে কিছু মনে করিয়ে দিতে চাই। এগুলো ভুলে গেলে চলবে না কমরেড। জুনিয়র ডাক্তারদের আন্দোলন জানুয়ারি 1983 সাল জ্যোতি বসুর অর্ডারে পুলিশ লাঠি মেরে আন্দোলন ভেঙে দিয়েছিল, লাঠি মেরে আন্দোলন তুলে দিয়েছিল। আমি 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 আনন্দবাজার পত্রিকার ক্লিপিং, আর কি হলো কলকাতা টিভি দেখাচ্ছে না, এটা দেখাতে হবে। মানে কোথায় দেখাচ্ছে? এই যে দেখুন 1983 সাল আনন্দবাজার পত্রিকা জ্যোতি বসুর কথায় জুনিয়র ডাক্তারদের লাঠি মেরে তুলে দিয়েছিল। দেখুন আনন্দবাজার পত্রিকা। এগুলো ভুলে গেলে হবে কমরেড, এগুলো ভুলে গেলে হবে। এখন সব ধোয়া তুলসী পাতা। সায়ন, তোমার কাছে আসার আগে আমি একটু লাভলি মৈত্রের কথাটা শোনাবো। লাভলি মৈত্র জনপ্রতিনিধি কি বলছেন শুনুন। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। জনপ্রতিনিধি দেখুন মৌপিয়াদি একটা কথা কি দেখুন, আমি বলছি, ওপেনলি বলছি, আরে ফোঁস করছে তো বলুন। এইরকম মন্তব্যর সাথে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নেই। উনি জনপ্রতিনিধি, উনি যেটা বলেছেন, উনি যেটা এক সেকেন্ড কংগ্রেস এক সেকেন্ড ভাঙছে, এটা বলে দিন আপনি, আপনি তো ভালো মানুষ। আমি এক এক করে আসি, আমি উত্তরটা দিই। উত্তরটা নেবে তো? উত্তরটা নেবে আমার থেকে? আজকে অশোকনগরে একজন কাউন্সিলরের স্বামী একটা অত্যন্ত নিম্নমানের মন্তব্য করেছিল, 1 বছরের জন্য দলটাকে সাসপেন্ড করেছে লাভলি মৈত্রের বিরুদ্ধে দল অ্যাকশন নেবে কি নেবে না একটু অপেক্ষা করো। ও তো বিকেলেই বক্তব্য রাখছে, আর আমি তো ওপেন এই চ্যানেলে বসে বলছি এই বক্তব্যের সাথে তৃণমূল সমর্থন করে না। এই বক্তব্য তৃণমূলের নয়, এটা তার ব্যক্তিগত বক্তব্য। আমার প্রথম কথা হচ্ছে, এখন থেকে 1 ঘন্টার মধ্যে সোনারপুর থানায় লাভলি মৈত্রর বিরুদ্ধে এফআইআর করব। আমি তোমাকে লিখে দিচ্ছি, এই তৃণমূলীর লাভলি মৈত্রকে ব্যাকআপ দেবে। ও এখানে এসে এত কিছু বলছে, সাসপেন্ড। এই কুণাল ঘোষকে তো এই তৃণমূলই সাসপেন্ড করেছিল। কুণাল ঘোষ এখন তৃণমূলের নেতা। দেখো আমি তোমাকে একটা কথা বলি, কৌস্তব চক্রবর্তীকে তোমরা সাসপেন্ড করেছিলে শ্লীলতাহানির অভিযোগে, সে এখন বড় বড় চ্যানেলে মুখপাত্র হয়ে বসে। মানুষের আন্দোলন মনে পড়ে কমরেড? যেটা মানুষের আন্দোলন। বেহালার কৌস্তব পার্টি অফিসে একটা মেয়ের শ্লীলতাহানি করেছিল, আলিমুদ্দিন স্ট্রিট সাসপেন্ড করেছিল। রিজওয়ানুর রহমানের ঘটনার সময় যদি জ্ঞানবান সিংকে, আমি তোমাকে বলছি, জ্ঞানবান সিংকে যদি রিজওয়ানুর রহমানের ঘটনার সময় সরানো হয় নিজের পদ থেকে, তাহলে আজকে কেন জুনিয়র ডাক্তারদের কথা শুনে এই সিপিকে সরানো হবে না? আমার খুব সোজা প্রশ্ন। আমি উত্তরটা দিই। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যে দাবি, সেই দাবি মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেবে সেটা মুখ্যমন্ত্রীর উপর, সেটা তো সিপিএম ডিক্টেট করবে না। আর যারা যে সিপিএম এখন বিচারের দাবি করছে, তারা কিছুদিন আগে এই সায়নের সহকর্মী আরেকজন মুখপাত্র কৌস্তব চ্যাটার্জি পার্টি অফিসে শ্লীলতাহানি করেছিল বলে ওর পার্টি সমাজের জন্য সাসপেন্ড করেছিল। এখন টিভির পর্দায় বসে মহিলা সুরক্ষার জন্য চেঁচাচ্ছে। এগুলো ভুলে গেলে হবে কমরেড? না না না, কোনো ব্যক্তি আক্রমণ না, বাস্তবটা বলছি না। সায়ন না, রিজু, এক সেকেন্ড অর্চনা দি, না এক সেকেন্ড অর্চনা দি, এক সেকেন্ড সায়ন, আমার নাম অর্চনা মজুমদার, একটু চুপ করো সায়ন, আমার নাম অর্চনা মজুমদার। এক সেকেন্ড বলতে দাও। দেখুন, লাভলি মৈত্র কোনো দোষ নেই, তিনি অনুপ্রাণিত, তার অনুপ্রেরণায় তিনি বলেছেন বদল না বদলা, আমরা বদলা দেখিয়ে দেব। বদলা না নিয়ে শুধু বদল করতে গিয়ে
235 জন বিজেপি কর্মী খুন হয়েছে, প্রত্যেককে আত্মহত্যা বলে গাছের মগডালে চড়িয়ে দেওয়া হয়েছে। আজকে 10,000-এর ওপরে মিথ্যা মামলা বিজেপি পশ্চিমবঙ্গের ছেলেপুলে। আর বিরোধী দলনেতা বলতে গুলি চলবে, সেটা কি বলতে দেয় না, এদের কাজ। কারণ নিজেদের আজকে শুধু মানে সন্দেশকারী যেভাবে মহিলারা থরে থরে বেরিয়ে সাজানো ঘটনা সেই জন্য 49,000 ভোটে পিছিয়ে থাকা বিজেপি আজকে 10,000 ভোটে লিড দিয়ে সন্দেশকালী জিতেছে। তোমরা বলো বিষয়বস্তু তুমি ইস্যু তুলেছো, লাভলি মৈত্র বক্তব্য সেটা নিয়েই বলছি। এরা প্রতিটি ক্ষেত্রে বিজেপি কেন প্রত্যেকটা মানুষের, তারা যদি প্রতিবাদী হয়, তারা যদি ভয়েস রেইজ করে, তাহলে ইমিডিয়েটলি তাদের উপরে শাসক দলের নেতাদের বা গুন্ডা মস্তান যারা ভাড়া করা থাকে, যারা ওদের বেনিফিশিয়ারি, সেই লোকগুলো চেপে ধরে এবং মিথ্যা মামলা পুলিশকে দেয়। খুব ইন্টারেস্টিং যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায়, আমরা একদিন আমরা দেখছি সন্দীপ ঘোষ, তিনি মাঝখানে বসে আছেন, দুদিকে দুজন সিবিআই আধিকারিক, এবং সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছে সিবিআই। অর্থাৎ গত 15 দিন যে যাওয়া আসা রুটিন ছিল, সেই রুটিনে একটা বদল এই মুহূর্তে তাকে বের করেছে সিবিআই। কোথায় নিয়ে যাচ্ছে এটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইন্টারেস্টিং। কারণ অন্যদিন সন্দীপ ঘোষের রুটিন ছিল বাড়ি থেকে সিজিও কমপ্লেক্স থেকে বাড়ি। গত রবিবার অর্থাৎ গতকাল যে রবিবার গেছে তার আগের রবিবার সিবিআই আধিকারিকরা পৌঁছে যান তার বাড়িতে। কিন্তু আজকের যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা একটু আনইউজুয়াল গত 15 দিন যা দেখা গেছে তার তুলনায়। এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা সন্দীপ ঘোষকে নিয়ে বেরিয়েছেন এবং সন্দীপ ঘোষের যে অভিব্যক্তি এই মুহূর্তে সেটা কিন্তু খুব তার জন্য খুব আশাব্যঞ্জক বলে মনে হচ্ছে না। এবং সাধারণভাবে আমরা যেটা দেখে থাকি যে কেউ অভিযুক্ত হলে তাকে গাড়ির মাঝখানে যেভাবে বসানো হয় এবং দুদিকে দুজন আধিকারিক থাকেন, তাহলে কি সন্দীপ ঘোষের জন্য কিছু অপেক্ষা করছে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ঘটনাস্থলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? নিজাম প্যালেসে এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে। আমরা আমাদের প্রতিনিধি রিয়ার সঙ্গে একটু যোগাযোগ করতে বলবো, পিসিআরকে আমি রিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো। তার আগে কুণালদার কাছে আসি। কুণালদা, সরি প্লিজ বলুন। দেখো মৌপিয়া, তোমার এবং কলকাতা টিভির মাধ্যমে আমাদের সমস্ত রাজনৈতিক দলের যে বন্ধুরা সবাই বসে আছেন সবাইকে নমস্কার করে বলি যে আপনারা একটু নিজেদের বিভিন্ন যে অতীতগুলো আছে, আমাদের সবাই মনের মধ্যে অনেক আক্ষেপ জমা আছে, সেগুলোকে একটু আমরা পিছনে ফেলে রেখে এই বর্তমানের যে ঝামেলাগুলো আমাদের হাতে আজকে আছে সেগুলোকে সমাধান করার কথা একটু কনস্ট্রাকটিভলি ভাবুন। এবং সেখানে দিস ইজ দ্য ওয়ার্স্ট পসিবল টাইম যেখানে আমরা এক একটা রাজনৈতিক দল এক একজনের অতীতের কুকীর্তির ফর্দগুলো নিয়ে মানুষের সামনে সেই নোংরা জামা কাপড়গুলো নিয়ে ঘাটে এখন কাচতে বসবো। এরকম একটা ক্রাইসিস এবং ক্রিটিক্যাল মোমেন্টে আমাদের রাজ্য, আমাদের শহর ইদানিং সময় পড়েনি। সুতরাং সবাই যদি একটা এফর্ট করেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে বলা যে যার জিদকে চোয়াল শক্ত করে জিদ আঁকড়ে ধরে বসে থাকার এই সময়টা নয়, আমরা এগিয়ে আসি অ্যান্ড ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম এই সমস্যাটাকে সমাধান করার একটা চেষ্টা করুন। অনেক সময় থাকবে। কুণালদা, আপনাকে একটু বিরত করছি, আমি আপনার কাছেই আসবো। এই মুহূর্তে যে আপডেট আমরা দিচ্ছি, সন্দীপ ঘোষকে নিয়ে গাড়ি বেরিয়েছে সিবিআই আধিকারিকরা। সন্দীপ ঘোষের গ্রেফতারির সম্ভাবনা কি রয়েছে? রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন। রিয়া, ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের পিছন গেট দিয়ে সন্দীপ ঘোষকে সিবিআই আধিকারিকরা নিয়ে বেরিয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে আজকে সন্দীপ ঘোষ সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু ইতিমধ্যেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যেটা নিজামে রয়েছে সেই ডিপার্টমেন্ট, সেখানকার অফিসাররা গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে এবং সিজিও
অফিসাররা তারা এই সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স নিয়ে বেরিয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। সম্ভবত নিজামে আনা হচ্ছে তাকে এবং জিজ্ঞাসাবাদের জন্য আনা হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে আসছে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছে, সম্ভবত নিজামে আনা হচ্ছে বলে এমনটাই সূত্র মারফত। খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইন্টারেস্টিং, এবং যে সমস্ত স্পেকুলেশন চলছে, প্রথমত হচ্ছে সন্দীপ ঘোষের যে অভিব্যক্তি আমরা দেখছি, দুই হচ্ছে রিয়া গত 15 দিন ধরে তাকে আমরা দেখেছি সিজিও কমপ্লেক্স থেকে বহাল তবিয়তে বেরিয়ে আসতে। আজকের চিত্রটা ভিন্ন, এবং রিয়া দীর্ঘদিন তুমি ক্রাইম কভার করছো, সাধারণভাবে যিনি অভিযুক্ত তাকে গাড়ির মাঝখানে বসানো হয় এবং এজেন্সির যারা তদন্তকারী অফিসার তারা দুই পাশে বসে থাকেন। এক্ষেত্রেও সন্দীপ ঘোষকে সেভাবেই বসানো হয়েছে, তাই কি সম্ভাবনা আরো জোরালো হচ্ছে? একদমই। দেখো মৌপিয়াদি, যেটা বারংবার আমরা বলছিলাম যে এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, যারা করাপশনের মূলত এই যে করাপশনের যে তদন্ত ভার সেটা আছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের, অর্থাৎ আরজি করের যে করাপশন সেই তদন্ত ভার রয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে। এবং ইতিমধ্যেই আজকে একদম নাটকীয় মোড় যেটাকে বলা চলে, কারণ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ আজকে সন্দীপকে পেয়ে ডেকেছিল আজ নিয়ে 15 দিন, এবং সেই 15 দিনের মাথায় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে, যেই ডিপার্টমেন্টে রয়েছে নিজামে, এবং সেই কারণের জন্য তাকে তলব নয় একদম ডিরেক্ট অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা সিজিও কমপ্লেক্সে গিয়ে এবং সেখান থেকে সন্দীপ ঘোষকে নিয়ে রীতিমতো গাড়ি করে, এবং তুমি যেমনটা বলছো যে মাঝখানে বসিয়ে, একদমই যখন কোনো দেখা গিয়েছে যে এই ধরনের এজেন্সি তারা যখন কাউকে গ্রেপ্তার করে বা গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়, সেই সময়ে যেটা দেখা যায় যে একদম তাদের যে ইনোভা গাড়ি থাকে সেই ইনোভা গাড়িতে তাকে তোলা হয়, মিডিলে বসানো হয় সেই অ্যাকিউজ বা সেই ব্যক্তিকে, এবং দু সাইডে দুজন আধিকারিক বসেন এবং পিছনে বা সামনে সেন্ট্রাল এজেন্সির যে সিআইএসএফ এর গাড়ি, যে সিআরপিএফ এর গাড়ি, সেই গাড়ি থাকে। এবং এক্ষেত্রে কিন্তু একদম সেম চিত্র দেখা যাচ্ছে, একদম নাটকীয় মোড়। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে, যেই ডিপার্টমেন্ট নিজামে রয়েছে, এবং তারা সেখানে ঢুকে সেখান থেকে সিজিও কমপ্লেক্স থেকে একদম পিছন গেট দিয়ে, মিডিয়ার চোখ এড়িয়ে রীতিমতো পিছন গেট দিয়ে তাকে নিয়ে নিজাম প্যালেসে ইতিমধ্যেই আসছে বলে। রিয়া আপাতত তোমায় ধন্যবাদ, তুমি ট্র্যাক করতে থাকো, তোমার কাছ থেকে আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট নিতে থাকবো। রিয়া আমাদের যেটা জানালেন যে সম্ভাবনা প্রবল সন্দীপ ঘোষকে নিয়ে নিজাম প্যালেসে যাচ্ছেন তদন্তকারীরা, তাহলে কি সন্দীপ ঘোষ গ্রেফতার হতে চলেছেন? এবং যে দোর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ, যাকে এমনকি প্রবল চাপের মুখে যেদিন ইস্তফা দিতে তিনি বাধ্য হচ্ছেন, সেই সময়ও তার মুখে যে অ্যারোগান্স ছিল, আজকে অন্তত এই এসইউভির মাঝের সিটে দুজন আধিকারিকের মাঝখানে স্যান্ডউইচ হয়ে বসে এই সন্দীপ ঘোষের অভিব্যক্তি, সেটা বেশ ম্রিয়মান বলেই অন্তত এই ফুটেজ থেকে বোঝা যাচ্ছে। আমি কুণালদার কাছে যাব। কুণালদা, খুব ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট, অনেকগুলো স্পেকুলেশন এই মুহূর্তে ঘোরাফেরা করছে, যার মধ্যে অন্যতম জল্পনা যে সন্দীপ ঘোষ থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেফতারির সম্ভাবনা প্রবল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মৌপিয়া, দেখো, আরজি কর সম্বন্ধে যারা ওয়াকিবহাল তারা মোটামুটি জানে যে সন্দীপ ঘোষের এই পরিণতিটা অন্তত 2.5 বছর আগে হওয়া প্রয়োজন ছিল। আবার বলি, যে দিকে আজকে ইকোনমিক অফেন্সেস অ্যাক্ট করছে তারা করুক, আমাদের সিবিআই যা আমাদের কাছে তাদের যা কনভিকশন দেবে সেটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমাদের সোসাইটির গায়ে যে ক্ষতগুলো হলো, আমাদের ডাক্তারি অ্যাডমিনিস্ট্রেশনের গায়ে যে ইনজুরিগুলো হলো, আর সবচেয়ে তুমি চিন্তা করে দেখো যে আজকের এই ঝড় যখন বয়ে যাবে, তুমি আমাকে একটা কথা বলো তো যে ক্যালকাটা পুলিশ কি বিশ্বাসযোগ্যতাটা নিয়ে মানুষের সামনে দাঁড়াবে আজকের দিনে? আমরা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনটাকে তছনছ করে দিলাম, আমরা পুলিশের থেকে তার সামান্য বিশ্বাসযোগ্যতার কাঠামোটা আমরা কেড়ে নিলাম। একদিন তো এই দুঃখ রাত্রি শেষ হবে, তাহলে তার সেই সময়তে আমাদের হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সোসাইটি কি সময়টা এগিয়ে দাঁড়াবে। এবং আজকে আমরা অনুরোধ করব যে অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল মুখ্যমন্ত্রী এটাতে ইন্টারভিন করুন, এটাতে ইন্টারভিন করে তার মধ্যস্থতায় লেট দিস ইম্পাস এন্ড। এটা কন্টিনিউ করার কোনো মানে হয় না। কুণাল, আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে এখানে নিতে হবে, বিরতির পর ফিরছি। কেউ কোথাও যাবেন না, চোখ রাখুন কলকাতা টিভিতে, কারণ সন্দীপ ঘোষ তাকে নিয়ে বেরিয়েছেন তদন্তকারীরা, এবং যেভাবে তাকে নিয়ে বের করা হয়েছে সেটা কিন্তু
গ্রেফতারির পর বা গ্রেফতারির সম্ভাবনা থাকলে যে জায়গায় বসানো হয়, যেভাবে নিয়ে যাওয়া হয়, সেইভাবে বের করা হচ্ছে, তাহলে কি সন্দীপ ঘোষের জন্য কিছু অপেক্ষা করছে? ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন কলকাতা টিভি। এই আলোচনা নিয়েই ফিরছি। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের যেটা জানিয়েছি কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি, আপনারা যেটা দেখেছেন যে সিজিও কমপ্লেক্স থেকে একটা এসইউভিতে সন্দীপ ঘোষকে নিয়ে বেরিয়েছেন সিবিআই আধিকারিকরা, এবং যেভাবে একজন অভিযুক্তকে বা গ্রেফতার হয়ে যাওয়ার পর ধৃতকে যেভাবে বসানো হয়, অর্থাৎ এসইউভির মাঝের সিটের একদম মধ্যখানে, সেইভাবেই সন্দীপ ঘোষকে নিয়ে বেরিয়েছেন আধিকারিকরা। জল্পনা প্রবল যে সন্দীপ ঘোষ তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কি অপেক্ষা করছে সন্দীপ ঘোষের জন্য? গ্রেফতারির অপেক্ষায় সন্দীপ ঘোষ, এটাই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। রিয়া মাঝি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রিয়া, যে আলোচনাটা আমরা করছিলাম যে যেভাবে আজকে আমরা রুটিনে ব্যতিক্রম দেখলাম, যে আজকে সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষ সোজা বাড়ির পথ ধরতে পারলেন না, বরং তাকে নিয়ে সিবিআই আধিকারিকরা তারা বেরিয়েছেন। কি স্পেকুলেশন চলছে, কি হতে পারে? দেখো, অত্যন্ত নাটকীয় মোড়, যেমনটা আমি বলছিলাম যে সিবিআই এই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যখন সে এসেছিল, অর্থাৎ একদম প্রথম দিনের কথা, সেই দিনকেও যেটা দেখা গিয়েছিল রীতিমতো নাটকীয় মোড়। একদম মেন রাস্তা থেকে তাকে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা রীতিমতো হাইজ্যাক করে এনেছিল। এবং আজকেও যেটা দেখা যাচ্ছে যে এবার সিবিআই দপ্তর থেকে, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের ডিপার্টমেন্ট থেকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিকরা, তারা রীতিমতো সিজিও কমপ্লেক্স থেকে হাইজ্যাক করলো এই সন্দীপ ঘোষকে। এবং যেটা দেখা যেত যে প্রতিদিন, আজ নিয়ে 15 দিন হয়েছে সন্দীপ ঘোষ, তাকে 10টার সময় সে ঢুকছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে, এবং তারপরে সে বেরিয়ে যাচ্ছে 10টা, 10:30, কখনো 11টা, একদম অফিসিয়াল টাইম ধরে। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে আজকে আর নিজের গাড়ি করে বাড়ির পথে নয়, এবার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা পৌঁছে গেলেন সিজিও কমপ্লেক্সে, এবং সেখান থেকে রীতিমতো এই সন্দীপ ঘোষকে হাইজ্যাক করলেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের ডিপার্টমেন্ট থেকে, এবং সেখান থেকে পিছন গেট দিয়ে, যাতে মিডিয়ার চোখ এড়ানো যায় সেই জন্য পিছন গেট দিয়ে তাকে বার করা হলো, এবং সম্ভবত তাকে নিজামে আনা হচ্ছে, এবং নিজামে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং সেই জিজ্ঞাসাবাদ ম্যারাথন হতে পারে। কারণ আমরা জানি যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকদের হাতে যে তদন্তভার রয়েছে সেটা হচ্ছে আরজি করের যে করাপশন হয়েছে, সেই করাপশনের ভার কিন্তু রয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে। রিয়া, তোমার কাছে আবারও ফিরবো। তুমি তার মধ্যে এই কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, নিজামে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, এবং কি অপেক্ষা করে রয়েছে সন্দীপ ঘোষের জন্য? কারণ জল্পনা প্রবল যে তাহলে কি গ্রেফতারি অপেক্ষা করছে। ইন্ডিকেশনস গুলো কিন্তু অন্তত সন্দীপ ঘোষের জন্য খুব স্বাস্থ্যকর ইন্ডিকেশন নয়। তোমার কাছে আবারও ফিরবো এবং প্রত্যেক মুহূর্তের আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো। রিয়া, আমি রিজুর কাছে আসি। রিজু, যেভাবে সন্দীপ ঘোষকে নিয়ে বের করা হয়েছে, শোনা যাচ্ছে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যান্টি করাপশন ব্যুরোর যে অফিসাররা তারা নিয়ে যাচ্ছেন, এবং ওই দুর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ, তার আজকে মুখটা আমরা রীতিমতো শুকিয়ে চুপসে যেতে দেখছি। না, আমার তো মনে হলো যে মানে এই সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে তার মধ্যে একটাও যদি সত্যি হয় তো অনেক আগে অ্যারেস্ট হওয়া উচিত ছিল। এক্স্যাক্টলি, গত বছরই অ্যারেস্ট হওয়া উচিত ছিল। আমি চেষ্টা করি, 1 বছর আগে অ্যারেস্ট হওয়া উচিত ছিল সন্দীপ ঘোষের। আমি চেষ্টা করি। আমার কথা হচ্ছে, তুমি একদম ঠিক বলেছো, করেনি। নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তের ব্রেক, নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতা টিভিতে আমরা যে সম্ভাবনার কথা বলছিলাম, নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অন্য দিনের মতো আজকে বাড়ি যেতে পারেননি সন্দীপ ঘোষ। একটি এসইউভিতে একদম ধৃতদের যেভাবে নিয়ে যাওয়া হয়, অভিযুক্তদের যেভাবে নিয়ে যাওয়া হয়, সেরকম ভাবে এসইউভির মাঝের সিটে বসিয়ে দুদিকে দুজন আধিকারিক, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে আধিকারিকরা, তারা তাকে মাঝখানে বসিয়ে নিয়ে গেলেন নিজাম প্যালেসে। কি অপেক্ষা করে রয়েছে সন্দীপ ঘোষের জন্য এই মুহূর্তে, সেটাই লাখ টাকার প্রশ্ন। রিজু, হ্যাঁ, তো আমি আবারও বলছি যে সেই তথ্য এখন হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট তুলে দিয়েছেন সিবিআই এর হাতে। সিবিআই যদি কোনো তথ্য প্রমাণ তাদের কাছে থাকে যে এরকম তিনি দুর্নীতির সাথে যুক্ত, তাহলে ল উইল টেকস ইটস ওন কোর্স। প্রথম দিন থেকে মানে বিভিন্ন জায়গায় মানুষ, রাজনৈতিক দল, গণমাধ্যম সন্দীপ ঘোষকে তৃণমূলের কোলের ছেলে বানানোর চেষ্টা করেছিল। আমরা তো প্রথম দিন থেকেই বলেছি লেট দ্য ল টেক ইটস কোর্স।
আজকে যে কংগ্রেস এখানে আসু প্রথমে বলেছে আমি বলার সুযোগ পাইনি, সঞ্জয় রায়কে কে অ্যারেস্ট করেছে? কলকাতা পুলিশ। তারপরে কোনো অ্যারেস্ট হয়েছে এতদিন? এই যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কথা বলা হচ্ছে আনিসুর রহমান ক্ল্যারিফাই করে দিয়েছে কলকাতা পুলিশ। যদি সে ভুল হয় ঠিক হয় যাই হোক, এখন সবাই তো কলকাতা সিবিআই এর সামনে আছে, তদন্ত হোক গ্রেফতার হোক, আমাদের তো এর মধ্যে কোনো স্টেক নেই। আমরাও বিচার চাইছি, আমরাও দোষীদের ফাঁসি চাইছি, কিন্তু যারা এই ঘোলা জলে মাছ ধরতে নেমে এই জনগণ বা ডাক্তারদের শান্তিপূর্ণ আন্দোলনটাকে হাইজ্যাক করে পদত্যাগের দাবি বা নিজেদের গদির লড়াই করার চেষ্টা করছে, তাদের তো প্রতিবাদ আমরা তৃণমূল কংগ্রেস করবই। বাকি ডাক্তারদের আন্দোলন, জনসাধারণের আন্দোলনকে 100% সহমত, 100% সমর্থন করে তৃণমূল কংগ্রেস। আমার রিজুর কথা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু রুজু দেখো এত কিছুর পরেও কিন্তু সন্দীপ ঘোষ সাসপেন্ড হয়নি। এত কিছুর পরেও ন্যাশনালে 4 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং পেয়েছে। কেন? কে হয়? কে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের? উত্তর দাও। আমি যদি জিজ্ঞেস করি কে হয় শুভেন্দুর, উত্তর দাও। কে হয় শুভেন্দুর? এটা তো কথা দিদি, অদ্ভুত কথা। খাতির করা হয় তার এগেইনস্টে এত ফিনান্সিয়াল ছাত্রছাত্রীদের অর্গান। আরে আপনার বিরুদ্ধে 10 জন বিজেপির লোক অভিযোগ করে, তাহলে আপনাকে সরিয়ে দেবে? কেন ভিজিলেন্স কাজ করেনি? কেন ইডি কাজ করেনি? উত্তর দিতে পারবে? পারবে। আরে আপনার বিরুদ্ধে সিবিআইডি চার্জশিট আছে শুভেন্দুর বিরুদ্ধে, আপনারা সরিয়েছেন। আমার বন্ধু যেই ধরা পড়লো কেটে দিলে কাঁচি দিয়ে। যা প্রথমে বলেছিলে তোমরা যে আমাদের মাননীয়া বলেছিলেন, কি বললে? পার্থ চোর, ববি চোর, অমুক চোর, তমুক চোর। দেখা গেল এক এক করে সব চোর। কি হলো? কি হয়েছে? এই তো বাকিবুল শঙ্কর একবার বেল হয়ে গেছে, সবার বেল হয়ে যাচ্ছে, সিবিআই কিছু প্রমাণ করতে পারছে না। জাস্টিস গাওয়াই বলে দিয়েছে ইভেন ইন পিএমএলএ বেল ইজ দ্য রাইট। 75% ফান্ড যায়, সেই কারণে তোমরা বোকা বোকা কথা যখন এনে তথ্য করলে তো উত্তর হতে পারে না, বাস্তব তথ্য হলে আলোচনা হতে পারে। তোমরা না ও কথা বলতে দেবে না। আচ্ছা বলবে, আমি আচ্ছা বলে যতক্ষণ তুমি বলো মুখিয়াদি আছে আইনের খাতায় যতক্ষণ না পুলিশ এবং এনকোয়ারি এবং কোর্টের কাছে তারা হাতে নাতে ধরা পড়ে নির্লজ্জভাবে, ততক্ষণ এই দল এদের পোষে। এই গুন্ডা পিসের ক্রিমিনাল শুভেন্দু অধিকারী তাদের সাহায্যে না, তাদের সাহায্যে এই দলটা চলছে। আমি এক সেকেন্ড, আমি আশুতোষের কাছে আসি। আশুতোষ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়া মিমে ছেয়ে গেছে। তোমার আমি চিৎকার করাচ্ছি, দাঁড়াও আমি তোমার চিৎকার করাচ্ছি। ঘোষ সিবিআই এর চাকরিতে জয়েন করলেন, আমাকে হুমকি দিচ্ছেন কেন? এক সেকেন্ড। সেখানে দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে তার রুটিনে ব্যতিক্রম হলো, এবং আজকে যে মুখ আমরা দেখতে পাচ্ছি রেড সার্কেলের মধ্যে, এই মুখ কিন্তু তার জন্য খুব খুব স্বাস্থ্যকর বার্তা দিচ্ছে না। দর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ না, দেখো তৃণমূলের জামাই হলে সবাই দর্দণ্ড প্রতাপ হবে, সন্দীপ ঘোষ একজন। এখন ব্যাপার হচ্ছে দেখো এতে অন্যায় কিছু নেই, এটা খুব পরিষ্কার কথা। আমরা বারবার বলছি, এই যে বারবার একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তুতু মেয়ে চলছে তৃণমূল বিজেপি, দেখো ন্যারেটিভ সেট করবে, কিন্তু আমরা বলছি মানুষ যে কথাটা বলছে জাস্টিসের কথা, সেই জায়গা থেকে কিন্তু মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে। এটা যাতে একদমই না হয়। যে আন্দোলনটা জুনিয়র ডাক্তাররা করছে একদম বাস্তব এবং ঠিক বলে আমরা মনে করি। এবং মহিলাদের ধন্যবাদ জানাবো, পশ্চিমবঙ্গে তারা রাস্তায় নেমে অন্তত বুঝিয়েছে যে অন্যায় প্রতিবাদ রাস্তায় নেমে কিভাবে করা যায়, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। কেন তৃণমূলের অহংকার, ভাবছে ভোটে জিতে এসেছি, এত কাউকে পাত্তা দেওয়া দরকার নেই, কাউকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, যা ইচ্ছে তাই করা যায়। এই মনোভাব থেকে বেরোতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা, প্রশ্ন উঠবে, গুরুত্ব দেওয়া হয়েছে ভাই, প্রশ্ন উঠবে। তুমি যতই ডিফেন্ড করো ভাই রিজু, তোমার ভেতরে একটা আত্মা আছে, সে তাকে আমার আত্মা তো বিচার চাইছে, আমার আত্মা দোষী ফাঁসি চাইছে। অজিত চৌধুরী কি চাইছে? অজিত চৌধুরী লেভেলে যেও না, পারবে না যেতে। এখন খাটো হয়নি, খাটো হতে চাই না, আর হারতে চাই না। আমাদের দলের নেতা নেই, সব ঘুষখোর ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে বাদ দাও। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখুন বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে, কি পোস্টার চলছে যে অভিষেক ব্যানার্জি হাল ধরুক, তৃণমূলের লোকেরাই লাগাচ্ছে। এখন বিষয় হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, দেখো যে আজকের দিনে যে ঘটনাটা ঘটেছে, মৌপিয়া তুমি আমি বলো, আমরা বাংলার নাগরিক কেউ এসকেপ করতে পারবো না যে আমরা যারা বাঙালি, আমাদের একটা কালো দাগ, কালো দাগ। হ্যাঁ, এবং এটা উঠবে না, এটা উঠবে না, কোনোদিনও উঠবে না। এবং আমরা মনে করি পরিষ্কারভাবে হাতরাসে গিয়ে চাচান না, বিজেপি প্রতিনিধিকে বলে হাতরাসে গিয়ে চাচান। কংগ্রেসই কথা বলবে, রাহুল গান্ধী বলেছে না কংগ্রেসই কথা বলবে। আচ্ছা ঠিক আছে, এবারে শুনুন মন দিয়ে, একটু শুনুন দিদি। এখন ব্যাপার হচ্ছে আজকে উনি যাচ্ছেন না। এখন তোমাকে একটা কথা বলি, এই যে ধরো তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক, আমি রিজুকে বলবো না কিছু প্রোটিন এক্স বিস্কুট কিনে দিতে, প্রোটিন ভিটামিনের অভাবে যা ইচ্ছে তাই বলে ফেলছে তৃণমূলের নেতারা। কেন?
Why? এই ধরনের কি ব্যক্তিগত আক্রমণ? না, কোন তাহলে অধীর চৌধুরীকে আমি বলবো হেড ট্রান্সপ্লান্ট করাতে, প্রোটিন খাওয়াতে, এগুলো কি করা হবে? ছেড়ে ভূত হয়ে এখনো প্রেসিডেন্টের ইন্টারিম চেয়ারে হারিয়ে যাই না আমরা। একটা লোক ছেড়ে ভূত হয়ে এখনো সভাপতির চেয়ার আঁকড়ে বসে আছে। তাদের থেকে গ্যাস ছুটবে ইউসুফকে উনি ডাক্তারদের বডি শেমিং করছে, বডি শেমিং কিভাবে আক্রমণ করছে, অধীর চৌধুরী কি সিক্স প্যাক কিভাবে আক্রমণ করছে, লজ্জা করে না? মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ব্যবস্থা নিয়েছেন। আশুতোষ, কাঞ্চন মল্লিক যা বলেছেন অত্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব আপনি ব্যবস্থা নিন। তার জন্য কাঞ্চন মল্লিককে বডি শেমিং করা যায় না। না বা এক সেকেন্ড বলতে দাও, কাঞ্চন মল্লিককে তার জন্য বডি শেমিং করা যায় না বা কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত সম্পর্ক আচ্ছা, আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলবো উত্তরটা দিতে। আমি যেটা বলি আমি শেষ করে দিচ্ছি, মপি আমি শেষ করে দিচ্ছি। দেখো একটা জিনিস বুঝতে হবে, এর জাস্টিস সবাই চাইছে। বাংলার মানুষ আজকে অবাল বৃদ্ধ বনিতা মহিলা থেকে শিশু প্রত্যেকের চাইছে উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের ঘটনার বিচার চাই এবং এই বিচারটাকে একবার তৃণমূল একবার এই রাজনীতিকরণ চেষ্টা করবো, সকলকে বলবো ভাই এসব বন্ধ করো। সবাই রাস্তায় নেমেছে, আমরাও নামি, পতাকা বলো, রাজনীতি বলো, সব বলো, সঙ্গীত যত শীঘ্র অ্যারেস্ট হবে, যত তোমার রুদ্ধশ্বাস পরিস্থিতি। একদিকে লালবাজার অভিযানকে কেন্দ্র করে এখনো পর্যন্ত অচলাবস্থা চলছে, সেখানে সমাধান সূত্র বেরোয় কিনা। অন্যদিকে সন্দীপ ঘোষ যাকে আজকে কিছুক্ষণ আগে নিজাম প্যালেসে নিয়ে গেছেন সিবিআই এর অ্যান্টি কারাপশন ব্যুরোর অফিসাররা, কি অপেক্ষা করছে সেখানে তার জন্য দেখতে থাকুন কলকাতা টিভি। আপাতত এখানেই শেষ করছি। এই সংক্রান্ত প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে আমরা ফিরছি কলকাতা টিভিতে।